চলার পথ শুরু করলেন। আর যিনি মাস্টার ডিগ্রি করলেন দিল্লি ইউনিভার্সিটি তথা জওহরলাল ইউনিভার্সিটি থেকে, ডক্টরেট উপাধি লাভ করলেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। 1999 সাল থেকে তিনি শিক্ষকতার কাজ শুরু করেছিলেন মেট্রোপলিটন ইনস্টিটিউট হয়ে। বহুবিধ গ্রন্থ প্রণয়ন করলেন এবং গবেষণা ক্ষেত্রে নিজের জ্ঞান প্রতিভার বহিঃপ্রকাশ ঘটালেন। বিভিন্ন মাধ্যমে যোগ্যতার শ্রেষ্ঠ শিখরে তিনি নিজেকে আজ প্রতিষ্ঠা করেছেন। তার পোস্ট ডক্টরাল গবেষণা আজও স্বাধ্যায় জীবনের স্বাক্ষর। কেন স্বাধ্যায় অধ্যেতব্য এটা বলা হয়েছে, যে প্রত্যেক দিন পড়াশোনা করে চলতে হয়। তিনি আজও সেইভাবে সেই ব্রতী হয়ে আছেন, সেই ব্রত তার আজও পালন করেছেন। অতিথি অধ্যাপকের কাজ হিসেবে তার পাশাপাশি বিভিন্ন কলেজে, নিজের কলেজ ছেড়েও তিনি আরো অনেকগুলি কলেজের সাথে যুক্ত। বাসন্তী দেবী কলেজ, বেথুন কলেজ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ ইউনিভার্সিটি, ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটি এবং যার নিকট আজও ঋণী। আইআইটি খড়গপুর থেকে যার প্রতিবারই বারংবার আহ্বান আসে, এটা আমাদের কাছে খুবই গর্বের। উনি অসামান্য তার জ্ঞান প্রতিভার মাধ্যমে অবশ্যই সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আজ আমাদেরকে অনেকভাবে জ্ঞান বিতরণ করবেন। তাছাড়া আরো একটি তার বৈশিষ্ট্য, তিনি বর্তমান ন্যাক স্টেট মেন্টর হিসেবে সমাসীন আছেন এবং এইরূপ বহুবিধ প্রতিভার অধিকারী আরো অনেক কিছু প্রতিভা ওনার অবশ্যই আমরা পাবো। প্লাস ওনার কথাতেও আমরা সেই প্রতিভার বিকাশ কিভাবে তিনি আমাদেরকে উদ্বুদ্ধিত করবেন, সেই আগ্রহী কেবল আমাকে ওনার প্রত্যেকটি বাণী শোনার জন্য, ওনার কথা শোনার জন্য আজ প্রেরণা দিচ্ছে। আমরা সবাই উদ্গ্রীব আগ্রহে আপনাকে অপেক্ষা করছি। আপনি অবশ্যই অসীমবাবু, ডক্টর অসীম মণ্ডল মহোদয়, আপনাকে অনুরোধ জানাচ্ছি পরিবারের পক্ষ থেকে, আপনি আপনার সুমহান বক্তব্য আমাদের কৃতার্থ করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের কাছে এখন অসীম বাবুর বক্তব্য আমরা শুনব। সবাইকে শুভ সন্ধ্যা। আজকের এই বিবেকানন্দ লোক সংসদের পক্ষ থেকে যে আমাদের পাঠচক্রের আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ শাখার, তাতে আমাকে কিছু কথা বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি সমস্ত যারা পশ্চিমবঙ্গ শাখা এবং যারা এই লোক সংসদ সঙ্গে, আমাদের বিবেকানন্দ লোক সংসদের সঙ্গে যারা জড়িয়ে আছেন, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, নমস্কার এবং শ্রদ্ধা জানাই। এবং আজকের যে আমাদের, যদিও এটা পাঠচক্র, আমরা পাঠচক্রে হয়তো যে নিয়ম মেনে আমরা পাঠচক্র করি, কোনো একটা বিষয় আমরা পাঠ করি এবং সেটা নিয়ে আলোচনা হয়, হয়তো সেরকম পরিসর নেই, কারণ এখানে বক্তৃতার শীর্ষক দিয়ে সেখান থেকে আমরা এই পাঠচক্র একটা বক্তৃতার মাধ্যমে হয়তো আলোচনার কিছুটা আমরা হয়তো, যে বিষয়টি আমাদের পুষ্পেন্দ্রবাবু বলার চেষ্টা করলেন যে আমাদের এই ভাবনাগুলোতে আসলে ধ্যানের বিষয়, আমরা সেই ধ্যানের ভিতর দিয়ে আমরা পৌঁছানোর চেষ্টা করব স্বামীজির জীবন এবং স্বামীজির এই যে চিকাগো জয়টাকে আমি অভিযান বলেছি এই কারণে যে এই চিকাগো, এটা ঠিক যেন ওই আমাদের যে মাউন্ট এভারেস্ট বিজয় অভিযান, ঠিক অভিযানের মতো। মানে এটা বুঝতে হবে, স্বামীজি যখন জন্মাচ্ছেন ভারতবর্ষে 1861 সালের 12ই জানুয়ারি, তখন কিন্তু ভারতবর্ষ পরাধীন। সেই পরাধীন ভারতবর্ষের যে প্রেক্ষাপট এবং তখনকার যে আমাদের সমাজ, কলকাতা সমাজ এবং তথাকথিত হিন্দু সমাজ যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির ভিতর দিয়ে নরেন দত্ত, যিনি উত্তর কলকাতার সিমলাপল্লীতে জন্মাচ্ছেন, এবং তখন আমরা জানি কলকাতায় তখন কিন্তু
আমাদের ইংরেজি শিক্ষার প্রচলন হয়ে গেছে। 1835 সালের ম্যাকলের যে মিনিট, সেই ম্যাকলের মিনিটের মাধ্যমে আমাদের কিন্তু ইউনিভার্সিটি শিক্ষার প্রচলন কিন্তু তখন শুরু হয়ে গেছে। এবং সেখান থেকে আমরা জানি যে কিভাবে আমাদের মননকে, এবং যদি চিঠিগুলো আপনারা দেখেন, আমি কিছু এতে কথা বলবো যে আহ, যদি আপনারা দেখেন সেখানে আহ এই ম্যাকলের সাহেবের আগের যে প্রেক্ষাপট, সেখানে দেখবেন যে জেনারেল অ্যাসেম্বলিজ আলেকজান্ডার ডাফ জেনারেল অ্যাসেম্বলিজ স্থাপন করছেন। এবং সেখানে তিনি বারবার করে বলছেন যে যদি ভারতবর্ষে আমাদেরকে এখানে আমাদের শাসন ব্যবস্থা জারি রাখতে হয়, তাহলে এখানে ওই নিম্ন বর্ণের যে হিন্দু যারা ক্রিশ্চিয়ানিটিতে কনভার্ট হচ্ছে, শুধু তাদেরকে দিয়ে এই সাম্রাজ্য আমরা বেশি দিন চালিয়ে নিয়ে যেতে পারবো না। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, শিক্ষা ক্ষেত্রে আমাদেরকে ভিতরে ঢুকতে হবে, এবং তার সাথে সাথে আমাদেরকে ধর্মকেও এখানে স্থান দিতে হবে, যেখানে উচ্চ বর্ণের হিন্দুরা, ধনী হিন্দুরা ক্রিশ্চিয়ানিটির পৃষ্ঠপোষক হয়ে উঠবে। এবং সেটাই একমাত্র পথ এখানে সারভাইভ করার। এবং উনি পরিষ্কার করে বলছেন চিঠিতে যে এখানে একটা খুব স্ট্রং এডুকেশন সিস্টেম রয়েছে, ভ্যালু সিস্টেম রয়েছে, যেই ভ্যালু সিস্টেমটাকে খুব সহজে পেনিট্রেট করা সম্ভব নয়। এবং সেটা একমাত্র সম্ভব যদি আমরা জানি ভারতবর্ষে এবং সমস্ত যেখানে কলোনিয়াল সিস্টেম লাগু হয়েছে, তারা দুটো অস্ত্র নিয়ে এসেছিল। একটি অস্ত্র হচ্ছে ধর্ম, আর একটি অস্ত্র হচ্ছে ভাষা। ভাষা হচ্ছে সব থেকে ধারালো অস্ত্র, কারণ ভাষার মধ্যে থাকে ছবি, সেই ছবিগুলো মাথার মধ্যে, এবং সেখান থেকেই আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে কিভাবে কানেকশন কিছু, am I audible? Yes, শোনা sir. যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, হ্যাঁ। শোনা যাচ্ছে, Yes, শোনা sir. যাচ্ছে। তো Yes, sir. You can continue. নরেন্দ্রনাথ দত্ত যে সময়টাতে আসছেন ভারতবর্ষ তথা বেঙ্গলের জায়গাতে, যখন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি, তো তখন থেকে আপনারা বুঝবেন যে ভারতবর্ষে এবং বঙ্গদেশে তখন কিন্তু বলা হচ্ছে যে আমাদের যে 19 শতকের যে রেনেসা, সেই রেনেসার একটা ঢেউ এসে পড়ছে এই ইংরেজি শিক্ষার ফলে। এবং এই আচার সর্বস্ব যে ধর্ম, হিন্দু ধর্ম, সেই আচার সর্বস্ব হিন্দু ধর্মের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা দেখছি যে সেখানে আমাদের ব্রাহ্ম ধর্মের প্রতিষ্ঠা হচ্ছে, যেই ব্রাহ্ম ধর্ম পৌত্তলিকতায় বিশ্বাস করে না, এরকম একটি ধর্ম। এবং তখনকার দিনে যারা শিক্ষিত বাঙালি হিন্দু, তারা এই ব্রাহ্ম ধর্মের প্রতি তাদের ঝোঁক বাড়ছে। এবং তার সাথে সাথে আমরা দেখছি আমাদের অ্যাংলিসাইজড হয়ে যাচ্ছে। আমাদের হিন্দু বাঙালিরা যারা ইংরেজি শিখছে, তারা বিভিন্নভাবে তাদের নামের একটা পরিবর্তন করছে, দত্তগুলো দত হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং স্পেলিং গুলো দেখবেন, বানানগুলো দেখবেন কেমন বদলে বদলে যাচ্ছে। এরম একটা সময়ে যখন চারিদিকে এরকম ভাবে প্রায় ঢেউ উঠেছে, মানে হিন্দু ধর্ম থাকবে কি থাকবে না সেই নিয়ে, সেই সময়টাতে দাঁড়িয়ে নরেন্দ্রনাথ দত্ত একদম একটা তরুণ কলকাতার যুবক, সে স্কুল থেকে সদ্য কলেজে গেছে, স্কটিশ চার্চ কলেজে। সেই স্কটিশ চার্চ কলেজে সেখানে তার ইংরেজি শিক্ষক তাকে ওয়ার্ডসওয়ার্থ পড়াচ্ছেন, এবং ওয়ার্ডসওয়ার্থ পড়াতে গিয়ে সেখানে একটি কবিতা আছে টিন্টার ন্যাবে পড়াতে গিয়ে সেখানে ট্রান্স শব্দটি তারা পায়। এই TRANCE, ট্রান্স এই শব্দটাই নরেন দত্তের জীবনে সম্পূর্ণ মোড় ঘুরিয়ে দেয়।
ট্রান্স শব্দটি ব্যাখ্যা করতে গিয়ে তার মাস্টারমশাই বলেন ট্রান্স হচ্ছে একটা অনুভূতির ব্যাপার। এই অনুভূতি হচ্ছে মানুষের অন্তরের অনুভূতি। সেই অনুভূতির জায়গাতে যদি আমরা না পৌঁছতে পারি, ট্রান্স বোঝা যায় না। ট্রান্স একটা মানসিক অবস্থা, এবং সেই অনুভূতি তখনই সম্ভব যদি মানুষ আধ্যাত্মিকভাবে তার মন ওই ভাবাবিষ্ট হয় এবং সেই জায়গায় সে পৌঁছয়। না হলে কিন্তু এই এই অনুভূতি কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। আমি ওয়ার্ডসওয়ার্থের হতো, ইদানিংকালে আমি শুনেছি যে এই কলকাতা থেকে ২.৫ ক্রোশ উত্তরে একটি মন্দির রয়েছে, যেই মন্দিরের একজন পূজারী আছেন, তার মাঝে মাঝে এই দশা প্রাপ্ত হয়, ট্রান্স দশা প্রাপ্ত হন। যেটাকে আমরা বলি ভাব সমাধি, তুরীয় অবস্থা, যেখানে যিনি আছেন তিনি লুজেস কন্ট্রোল ওভার হোয়াট ইজ হ্যাপনিং অ্যারাউন্ড হিম। চারিদিকে কি ঘটছে সেই ঘটনার যে অনুপ্রবাহ, সেই প্রবাহ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেন, এবং আহ, তিনি আহ, সম্পূর্ণভাবে নিজের মনটাকে এই যে আমাদের যে চাওয়া পাওয়ার পৃথিবী, পঞ্চ ইন্দ্রিয়ের পৃথিবী থেকে তিনি নিজেকে তুলে নিয়ে যেতে পারেন। তো এরম একটা যখন এবং সেই কথা শোনার পরে স্বামী বিবেকানন্দ, নরেন দত্ত একদম যেমন করে ছোট ছোট বাচ্চাদের মধ্যে একটা কিউরিওসিটি থাকে, ততদিনে কিন্তু নরেন দত্তর কিন্তু যাওয়া শুরু হয়েছে সাধারণ ব্রাহ্ম সমাজে। সাধারণ ব্রাহ্ম সমাজে যান, সাধারণ ব্রাহ্ম সমাজের গান শেখেন, এবং ঠাকুরকে গিয়ে যখন প্রথম যে গানটা শোনাচ্ছেন, মন চলো নিজ নিকেতনে, সেই গানটিও কিন্তু ওই সাধারণ ব্রাহ্ম সমাজের গান। এবং নরেন দত্তের গলা খুব ভালো ছিল, অত্যন্ত সুমধুর গলায় গান গাইতে পারতেন। আহ তো ঠাকুরকে গিয়ে, আপনারা সবাই জানেন যারা ঠাকুরমা স্বামীজির সাহিত্য নিয়ে অল্প বিস্তর চর্চা করেন, তারা সবাই জানেন যে ঠাকুরকে গিয়ে সরাসরি প্রশ্ন করছেন যে আপনি কি ভগবানকে দেখেছেন। হ্যাঁ, এটা একদম যেন ইপো মেকিং একটা প্রশ্ন, আপনি কি ভগবানকে দেখেছেন। ঠাকুর ঠাকুরের উত্তরও অত্যন্ত সরাসরি। ঠাকুর বলছে দেখেছি কি রে, তোকেও দেখাতে পারি, এই তোকে যেমন দেখছি তাকেও তেমন দেখেছি। এই যে সাদা মাটা অথচ ডিরেক্ট প্রশ্ন এবং তার ডিরেক্ট উত্তর, এই উত্তর যে প্রত্যাশিত নয় একজন ইংরেজি জানা এবং মনের মধ্যে যুক্তি রয়েছে। আমাদের যে ইউরোপিয়ান এডুকেশন সিস্টেম আমাদের ভিতরে যেটা দিল, সেটা হচ্ছে কার্যকারণ সম্বন্ধীয় যুক্তিবাদী মন। এখন ঠাকুর কামারপুকুর থেকে ওই পাঠশালার শিক্ষা 4 ক্লাস অব্দি পড়েছে কি পড়েনি, এরকম একটা কিছু আহ ওই আহ আমাদের গৌড়ীয় এবং গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনের উপরে আশ্রিত কিছু নাটকে তিনি অভিনয়ও করেছেন গ্রামে, ওইটুকুই তার শিক্ষা। এবং তিনি প্রমাণ করলেন, এই যে তিনি বলছেন যে এই চাল কলা বাঁধা বিদ্যে দিয়ে কিছু হয় না, আসল আসল যে নলেজ, যা জানলে সব জানা হয়, তা জানার জন্য এই এই শিক্ষার কোনো প্রয়োজন নেই। এই এই মানে সকল যে আমাদের ডিগ্রিধারী শিক্ষা বা যে ইউনিভার্সিটির শিক্ষা, যেটা পশ্চিমী ধারায় প্রবর্তিত হয়েছে, সেই শিক্ষার প্রয়োজন নেই, সেটা তিনি জীবন দিয়ে প্রমাণ করলেন। এবং সেই জীবনের সংস্পর্শে আসছেন স্বামী বিবেকানন্দ। নরেন দত্ত এমন কিছু সারা জীবনে যা বলেননি, যা তিনি এই ঠাকুরের কাছ থেকে পাননি। তার সমস্ত কথাই আমরা যদি কথামৃত একটু মন দিয়ে পড়েন সবাই, দেখবেন কথামৃতে ঠাকুরের সমস্ত কথাগুলোই পরবর্তীকালে স্বামীজির মুখ দিয়েই বেরোচ্ছে, এবং সেই কথাগুলো আহ স্বামীজি স্বামীজির মতো করে বলছেন এবং জগৎ সভায় পেশ করছেন। এখন স্বামীজির আপনারা দেখবেন যে যেখানটাতে এসে ওই কথামৃতের একটা জায়গাতে আপনারা দেখবেন যে সেখানে আহ মাস্টারমশাই মাস্টারমশাই যখন প্রশ্ন রেখেছেন, আমি পরিব্রাজক, স্বামীজির পরিব্রাজক অবস্থা ঢোকার আগে জাস্ট আমি কথামৃত থেকে কিউ ধরে নিয়ে এগোতে চাইছি। আহ ঠাকুর ঠাকুর কিভাবে কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্ত তার অহংকার, ভিতরের যে মানে বোধ,
মানে আমি ইংরেজি শিক্ষায় শিক্ষিত, আমি একটা ইংরেজি পাশ করা মানুষ, আমি এতগুলো স্কুলের হেডমাস্টার, এই যে তার মধ্যে যে একটা অহংবোধ ছিল, সেই বোধটাকে ভাঙছেন। হ্যাঁ, প্রথমে বলছেন যে এ বাবা এ বিয়ে করে ফেলেছে, এর আবার ছেলেপুলে হয়ে গেছে। হ্যাঁ, তারপরে বলছে যে আহ পৌত্তলিকতার কি কোনো দরকার আছে? আহ, উম, এই আহ, উম, ঈশ্বর আহ, ঈশ্বর আহ, কি মানে ঈশ্বর কি, এই প্রশ্ন উনি করছেন। এবং সেখানে তিনি প্রশ্ন করছেন যে আহ আহ এই এই যে 33 কোটি দেবতার কি প্রয়োজন আছে? সেখানে যদি, তখন ঠাকুর খুব সহজ ব্যাখ্যা দিচ্ছেন যে আহ, আমাদের এই যে মানে স্পিরিচুয়াল জার্নি, সেই জার্নির আমরা কে কোথায় কোন অবস্থায় আছে আমরা কেউ জানি না। সেই জন্য এই যে 33 কোটি দেবতার, এই দেবতার প্রয়োজন রয়েছে, এবং সেখান থেকে আমরা প্রত্যেকের অবস্থা থেকে আমরা এগোতে পারি। যদি আপনারা দেখেন এই 19 শতক, দেখেন 19 শতকে দেখলে বুঝতে পারবেন আমাদের হিন্দু ধর্মকে যারা বাঁচিয়ে রেখেছিল তারা হচ্ছে সকল যারা, যাদেরকে আমরা দূরে অচ্ছুত করে রেখেছিলাম, বলেছিলাম আচার সর্বস্ব বলছিলাম, এই আমাদের সকল ব্রাহ্ম ধর্মের যারা আহ আহ পুরো ভাগে ছিলেন, যারা বলছিলেন, এরাই কিন্তু হিন্দু ধর্মটাকে বাঁচিয়ে রেখেছিল ওই যেটা আচার বলছে সেই আচারের ভিতর দিয়ে। এবং স্বামীজি এই যে আহ এবং তারপরে ওখানে উনি বলছেন যে আহ মহেন্দ্রনাথ গুপ্তকে বলছেন যে এই বাবা তোমাদের হয়েছে, তাহলে তো যখন উনি বুঝলেন যে আহ ভগবান সর্বত্র রয়েছেন, ভগবান সবার মধ্যে রয়েছেন, এবং ভগবানের প্রকাশ মানুষের মধ্যে বেশি, এবং সহজ গ্রাম্য উদাহরণ দিয়ে কথামৃত জুড়ে আপনারা দেখবেন তার ব্যাখ্যা রয়েছে। এবং আহ এইটি যখন হচ্ছে মহেন্দ্রনাথ গুপ্ত বুঝতে পারছেন, মহেন্দ্রনাথ গুপ্ত বলছেন যে তাহলে তো হচ্ছে সবাইকে এটা বলা দরকার। তখন উনি বলছেন তুই বলার কে রে? হ্যাঁ, যার বোঝার সে ঠিক বুঝবে, একটু নিজেরটা বোঝ, তাহলেই হবে। এটাই দেখুন স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলছে বি অ্যান্ড মেক। বি অ্যান্ড মেকের কথা কিন্তু কথামৃততে ঠাকুর বহুদিন আগেই বলেছেন, এবং সেটিকেই তিনি ফলিত করছেন তার নিজের জীবনে। এবং স্বামীজি যখন ঠাকুরের কাছে যখন ক্রমশ আসছেন, দিনের পর দিন যখন ক্রমশ আসছেন, এবং আস্তে আস্তে স্বামীজির যখন এই কতগুলো দর্শন হয়েছে তার মধ্যে, এবং আস্তে আস্তে উনি বুঝতে পারছেন যে যে জীবনটা সংসারের জীবন, সেই জীবন তার জন্য নয়, সে নিজের মধ্যে অন্য কিছু আবিষ্কার করছেন। এবং এই যে ঠাকুরের জীবন, ঠাকুরের, আপনারা যদি দেখেন ঠাকুরের যে আহ পাবলিক লাইফ, সেই পাবলিক লাইফ 1882 থেকে 1886, হার্ডলি 3.5 থেকে 4 বছরের একটা পাবলিক লাইফ। তার আগের জীবন কিন্তু আমরা কেউ জানি না, কিন্তু জানি না বলতে সেই জীবন রয়েছে, সেই জীবন অত্যন্ত অনুশীলনের জীবন, সেই জীবন সাধনার জীবন। এবং সেই জীবনের পরে ঠাকুরের যে মানে কথাবার্তা পাবলিক মানুষের সাথে, এবং যেখান থেকে আমরা ঠাকুরের জীবন জানতে পারছি এবং ধারণা হচ্ছে, সেটি কিন্তু 3.5 থেকে 4 বছরের। এবং আমরা যদি স্বামীজির জীবনেও দেখি, স্বামীজির জীবনেরও কিন্তু এই এই যে আহ মানে পাবলিক লাইফ, সেটাও কিন্তু ভীষণ রকমের কম। হুম, আপনারা যদি দেখেন যে যখন যখন ঠাকুরের শরীর চলে গেল 1886 খ্রিস্টাব্দে, তারপরে স্বামীজি পরিব্রাজক অবস্থায় বেরোচ্ছেন কবে? 1888 সালে। 1888 সালে স্বামীজি পরিব্রাজক অবস্থায় বেরোচ্ছেন। এবং এই 1888-তে পরিব্রাজক অবস্থায় বেরোনোর পরে তিনি প্রায় দুবার দুবার আমাদের বেলুড় মঠে ফিরছেন, গুরু ভাইদের সঙ্গে দেখা করছেন। এবং শেষ পর্যন্ত উনি যেটা আসছেন 1892 খ্রিস্টাব্দে মুম্বাইতে, মুম্বাই থেকে উনি আহ জুলাইতে রওনা দিচ্ছেন শিকাগোর উদ্দেশ্যে। এবং এই যে নরেন্দ্রনাথ দত্তের স্বামী বিবেকানন্দ হয়ে ওঠা, এটা একটা প্রসেস। এই 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 প্রসেসটা আমাদেরকে বুঝতে হবে এইভাবে যে
যেভাবে নরেন দত্ত স্বামী বিবেকানন্দ হয়ে উঠছেন, এখানে দেখুন নরেন দত্ত 1888 খ্রিস্টাব্দে সংসার ত্যাগ ত্যাগ করছেন এবং ত্যাগ করে তিনি পরিব্রাজক মানে তিনি পায়ে হেঁটে প্রথমে তিনি পায়ে হেঁটে আহ কাশি থেকে আলমোড়া এবং আলমোড়া থেকে ঘুরে আহ রাজস্থান, আহ মুম্বাই, সেখান থেকে মহীশূর, মাদ্রাজ, হুম, এই এতগুলো জায়গা প্রায় 17,000 কিলোমিটার পথ ভারতবর্ষের স্বামীজি পায়ে হেঁটে ঘুরছেন এবং সেখানে সেখানে তার মাদ্রাজের শিষ্য তৈরি হচ্ছে, মহীশূরের রাজার সাথে দেখা হচ্ছে, রামনাদের দেখা হচ্ছে, খেতড়িতে যাচ্ছেন, দিওয়ান এবং অন্যান্য অনুগামীদের দ্বারা তিনি আহ সেখানে তিনি বিবেকানন্দ নাম গ্রহণ করছেন এবং 1893 খ্রিস্টাব্দের 31শে মে বোম্বে থেকে শিকাগোয় যাত্রা শুরু করেন এবং বিবেকানন্দ যখন 1893 খ্রিস্টাব্দের 31শে মে বোম্বে থেকে পেনিনসুলা জাহাজে এই করে আমেরিকা যাত্রা শুরু করেন এবং আমেরিকা যাত্রাকালে তিনি প্রথমে যাচ্ছেন জাপান, জাপান থেকে চীন এবং কানাডায় ভ্রমণ করেন এবং সেখান থেকে তিনি কিছু আহ ক্যান্টনে ক্যান্টনে কোয়াংচৌ বলে একটি জায়গা, সেখানে তিনি কিছু বৌদ্ধ বিহার দেখেছিলেন। এরপর তিনি জাপান গমন করেন, জাপানে আবারও আসেন এবং সেখানে প্রথম তিনি নাগাসাকিতে যান এবং তারপরে তিনি 3টে বড় শহর ওসাকা, কিয়োটো এবং টোকিওতে এবং পরে ইয়োকোহামাতে পৌঁছন এবং এই যে আহ কানাডায় যাত্রা করছেন এই সময় একটি যে ঘটনা আহ বিবেকানন্দের সঙ্গে সেই সময় ঘটনাক্রমে দেখা হয় জামশেদজি টাটার, তিনিও শিকাগো যাচ্ছিলেন এবং জামশেদজি টাটার সঙ্গে সাক্ষাৎকার, ঐতিহাসিক সাক্ষাৎকার এবং এবং সেখান থেকে টাটার সঙ্গে যে আলোচনা হচ্ছে এবং স্বামীজির যে দর্শন এবং স্বামীজি ভারত আত্মাকে আবিষ্কার করছেন পরিব্রাজক অবস্থাতে, তিনি দেখছেন ভারতবর্ষের মাটিতে কিভাবে আধ্যাত্মিকতা মিশে রয়েছে এবং এটা তিনি অন্তরে অনুধাবন করছেন এবং ধ্যানের মাধ্যমে তিনি কিন্তু ভারতীয় যে অতীত, যে গৌরবময় অতীত, সেই অতীতকে উদ্ঘাটন করছেন এবং তিনি বুঝতে পারছেন যে এই যে ঐতিহ্যময় ভারতীয় অতীত, তার কিছু অবদান রয়েছে এবং আপনারা যদি দেখেন যখন স্বামীজি ফিরে আসার পরে যখন আমরা যেটা দেখি লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া, জাফনা কলম্বো হয়ে মাদ্রাজ হয়ে যে বক্তৃতার মানে আমরা দেখি একদম আলমোড়া পর্যন্ত, সেই বক্তৃতা দেখবেন ছত্রে ছত্রে স্বামীজি বলছেন যে আমাদের আমাদের এই ভারতবর্ষের আহ সমস্ত কিছুর ভিতরে রয়েছে ধর্ম। ধর্ম ছাড়া আমাদের জীবনের, কারণ প্রত্যেকটি জাতির একটা নিজস্বতা থাকে, প্রত্যেকটা জাতির একটি নিজস্ব আহ উম, পথ চলা থাকে। যেমন আহ আহ আমেরিকার উনি বলছেন যে সেখানে সমাজনীতি, ইউরোপে বলছেন রাজনীতি, তেমনি আমাদের আহ আমাদেরও তাই। আহ ভারতবর্ষ জীবনে ধর্মনীতি তার জীবনের একমাত্র আদর্শ। এখানে কোনো কিছু করতে গেলে ধর্মের ভিতর দিয়েই করতে হবে। হুম। তো আহ এখানে কিছু আলোচনা হয় জামশেদজি টাটার সাথে, সেখানে আহ ব্যবসা, উনি বলেন যে একটা গবেষণা করে মানে আধুনিক গবেষণার ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য অনুপ্রাণিত করেছিলেন। হ্যাঁ, এবং ভারতে যে স্টিল কারখানা চালু হয় তার পরিকল্পনাও সেখানে স্বামীজির সাথে ওনার আলোচনা হয়েছিল এবং সেখান থেকে স্বামীজি 25শে জুলাই আহ আমেরিকার আহ ভ্যাঙ্কুভারে পৌঁছন
এবং সেখান থেকে তিনি ট্রেনে করে শিকাগো যাত্রা শুরু করেন এবং রবিবার 30শে জুলাই সেখানে পৌঁছন। এই যে স্বামীজির এই যাত্রাপথ এবং এই যে আহ খরচ, এই খরচ কিন্তু আমরা সবাই জানি এবং এটি ইতিহাস সত্য যে এটি কলকাতার নরেন্দ্রনাথ, কিন্তু স্বামী বিবেকানন্দ কিন্তু মাদ্রাজে যে যুবক আলা সিঙ্গা পেরুমল এরা কিন্তু সবাই চাঁদা তুলে তারা কিন্তু স্বামীজিকে আহ এই এই আমেরিকাতে আহ বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগদানের জন্য তাকে অনুপ্রাণিত করেন এবং তাকে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করেন। এবং যখন আমরা দেখি যে স্বামীজি শিকাগোতে পৌঁছচ্ছেন এবং এই শিকাগোতে স্বামীজির পৌঁছানো এটি একটি ঐতিহাসিক মুহূর্ত, কিন্তু স্বামীজি শুধু ঠাকুরের নির্দেশ, সেখানে কিছু দর্শন হয়েছে ঠাকুরের, যেখানে উনি দেখতে পাচ্ছেন ঠাকুর সমুদ্রের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন, যেন কিছু নির্দেশ করছেন, স্বামীজি সেই নির্দেশিত পথে উনি এগিয়েছেন। কিন্তু স্বামীজি জানতেন না যে শিকাগো ধর্ম মহাসম্মেলনে যোগদান করতে গেলে সেখানে শংসাপত্রের প্রয়োজন এবং এই শংসাপত্র ছাড়া কেউ প্রতিনিধি হিসেবে সংসদে উপস্থিত হতে পারেন না। আর সেই মুহূর্তে তার কাছে কোনো শংসাপত্র না থাকায় আহ তিনি খুব হতাশা বোধ করেন যে কি করে তিনি এত দূর এলেন, এত দূর এসে ঠাকুরকে ডাকছেন, ক্রমাগত ঠাকুরকে ডাকছেন যে ঠাকুর এত দূর এসে সবকিছু হয়ে যাবে। এবং আহ এটাও তিনি জানতেন যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সংসদ খোলা হবে না এবং কাছে যে টাকা ছিল সেই টাকা ফুরিয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং টাকা ফুরিয়ে যাচ্ছে বলে তিনি শিকাগো ছেড়ে চলে যান অপেক্ষাকৃত কম ব্যয়বহুল শহর বোস্টনে চলে যান শিকাগো থেকে। এবং এই বোস্টনে বিবেকানন্দ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন হেনরি রাইটের সঙ্গে দেখা করেন। অধ্যাপক রাইট বিবেকানন্দকে বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানান এবং সেই যে বক্তৃতা তাঁর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে স্বামীজির দেওয়া বক্তৃতা, এবং সেখানে তিনি বিবেকানন্দের জ্ঞান, প্রজ্ঞা এবং শ্রেষ্ঠত্বের সঙ্গে পরিচিত হওয়ার পর আহ আহ, আমি আমার বক্তৃতার পরে নিশ্চয়ই কিছু প্রশ্ন উত্তরের একটা থাকবে। আমরা সবাই তো ঠাকুরমা স্বামীজির অনুগামী, অতএব আমরা সবাই সবটা জানি না, কিন্তু সবার সঙ্গে আমরা আলোচনা নিশ্চয়ই করবো। অতএব বক্তৃতা দেওয়ার সময় স্ক্রিনের মধ্যে ভেসে উঠলে একটু ডিস্টারবেন্সই তৈরি হয়, বিবিদিশানন্দ বা এগুলো তো আমরা আলোচনার ভিতরে নিশ্চয়ই আসবো। এগুলো আপনারা নিশ্চয়ই রাখবেন। তো স্বামীজির জ্ঞান, প্রজ্ঞা এবং আহ বেদান্তের উপরে তার যে দখল, এবং স্বামীজি যখন এই পরিব্রাজক অবস্থায় আছেন, সেই পরিব্রাজক অবস্থায় থাকাকালীন স্বামীজি কিন্তু জৈন ধর্ম অধ্যয়ন করছেন, বৌদ্ধ ধর্ম অধ্যয়ন করেছেন, আহ বেদান্ত নিয়ে গভীর পড়াশোনা করেছেন। এবং এই জন রাইটের সঙ্গে যে সংযোগ বা কানেকশন বা চান্স মিটিং, এটি কিন্তু ঠাকুরেরই সংযোগ। এবং যখন এই পরিচিত হলেন তিনি, অধ্যাপক রাইট তাকে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করার জন্য আহ্বান করেছিলেন। আমরা স্বামীজির লেখাতে পাই, স্বামীজি পরে লিখছেন যে তিনি বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যাওয়ার জন্য আমার প্রতি আহ্বান জানান, এবং তিনি ভেবেছিলেন যা জাতির একটি পুরো হিন্দু জাতি, এত এত হাজার বছরের পুরনো একটা জাতির পরিচয়
আমেরিকাবাসী পাবে। এবং যখন রাইট জানতে পারছেন যে স্বামীজি যোগদান করতে পারবেন না, কারণ তার কাছে কোনো স্বীকৃতি নেই এই এই ধর্ম মহাসভায় অংশগ্রহণ করার জন্য যে স্বীকৃতির প্রয়োজন সেটা তার কাছে নেই, কোনো শংসাপত্র তার কাছে নেই। তিনি তখন স্বামীজিকে সম্মেলনে যোগদানের সুযোগ করে দেন এবং শংসাপত্র লেখেন। আপনারা অনেকেই জানেন, তবুও মনে করিয়ে দিচ্ছি, সেই শংসাপত্রে যা লিখেছিলেন সেটি এখনো শুনলে গায়ে কাঁটা দেয়, যে এই তরুণ ভারতীয় সন্ন্যাসীর পাণ্ডিত্য আমাদের সমস্ত অধ্যাপকদের পাণ্ডিত্যের সমষ্টির চেয়ে বেশি। ভাবতে পারেন, গায়ে কাঁটা দেয়। অক্সফোর্ড ইউনিভার্সিটির, আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন সামান্য গ্র্যাজুয়েট, যদি সেই হিসেবিতে আমরা দেখি, তাহলে একজন সামান্য গ্র্যাজুয়েট, তার প্রজ্ঞা, এটা একমাত্র সম্ভব ধ্যানের মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে যদি পাওয়া যায় তাহলেই সম্ভব। এবং বলছেন তিনি সূর্যতুল্য, তার পরিচয়পত্রের দরকার হয় না। এরপরে আমরা জানি সেই ঐতিহাসিক 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর বিশ্বধর্ম মহাসম্মেলন শুরু হয়, এবং যেই হল অফ ফেমে যেটি হয়েছিল সেটি শিকাগো আর্ট ইনস্টিটিউট নামে পরিচিত এখন। এবং আমেরিকায় বক্তৃতা দেওয়ার সময় এটি স্বামীজির দেওয়া প্রথম বক্তৃতা। এবং আপনারা যারা ঠাকুরমা স্বামীজির জীবনের সঙ্গে জড়িত, স্বামীজির জীবন নিয়ে যারা আলোচনা করেন, তারা জানেন স্বামীজি কিন্তু নিজেই লিখছেন যে আমি ঠিক শুরুতেই আমি খুব মানে স্কেপটিক্যাল ছিলাম, এবং নিজের মধ্যে একটা দোলাচাল ছিল, পারবো তো, যেটা আমাদের সবার হয়। হ্যাঁ, স্বামীজি ওরকম একজন ধ্যানস্থ মানুষ, হ্যাঁ, যার জ্ঞান প্রজ্ঞা, হ্যাঁ, তাকে জুড়ে রয়েছে। সেই মানুষও কিন্তু ভাবছেন যে আমি কি পারবো বলতে। তারপরে ঠাকুরের নাম স্মরণ করে, ঠাকুরের ধ্যান করে, ঠাকুরকে বক্ষে ধারণ করে আস্তে আস্তে, এবং প্রত্যেকবারই উনি বলেছেন যে আমারটা একটু পিছিয়ে দিলে হয় না, যেমন আমরা করি, মানে ইটস সামথিং যেটা বারবার করে মনে করায় যে একটা মানুষ কত পবিত্র, কত সরল হলে এই ধরনের কাজ করা যায়। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি পবিত্রতার, সরলতার পরিচয়। হ্যাঁ, আমরা আমরা জানি যে আহ আহ ঠিক আরেকটা আমি পবিত্রতার উদাহরণ দিচ্ছি, এটা একটু ডাইগ্রেশন করছি আমি, যে যেখানে মায়ের সাথে নিবেদিতার পরিচয় করিয়ে দেওয়ার জন্য বাগবাজারে একটা ঘরের মধ্যে মা বসেছেন, আর নিবেদিতা বসেছেন, আর একজন বাইরে মহারাজ আছেন দোভাষী হিসেবে, তার ডাক পড়বে তিনি ভাবছেন। এবং সেই মহারাজ পরবর্তীকালে তার স্মৃতিকথায় লিখছেন যে 2 ঘন্টা দুটো সম্পূর্ণ অপরিচিত মানুষ কথা বলে হাসতে হাসতে বেরিয়ে এলেন, তারা যেন চিরবন্ধু হয়ে বেরিয়ে এলেন। তার মানে পবিত্র জীবন যদি হয়, তার জন্য ভাষা কোনো ব্যারিয়ার হতে পারে না। এই পবিত্রতাই একমাত্র আমাদেরকে একটা জীবনের সাথে আরেকটা জীবনকে জুড়ে দিতে পারে। সেটি একটি উদাহরণ। এবং এই পবিত্রতাই সেদিন স্পর্শ করেছিল আমেরিকাবাসী, যারা সেদিন ওই হলে উপস্থিত ছিল। কারণ ওই হলে স্বামীজি যখন ওই অমোঘ কণ্ঠে মানে উচ্চারণ করেছিলেন যে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, এই ধরনের স্যালুটেশন কিন্তু অনেকেই সেদিন করেছিল, কিন্তু সেই স্যালুটেশন কিন্তু প্রাণ ছুঁয়ে যায়নি, মন ছুঁয়ে যায়নি, অন্তর ছুঁয়ে যায়নি। স্বামীজির ওই যে স্যালুটেশন, ওই স্যালুটেশনে সবাই উঠে দাঁড়িয়ে প্রায় 3 মিনিট করতালির ধ্বনি দিয়েছিলেন। এবং স্বামীজির পোশাক একটু অন্য রকমের, সাধারণত মানুষ ওই ধরনের পোশাক দেখতে অভ্যস্ত নন। হ্যাঁ, ওরকম একটা পাগড়ি পরা মানুষ স্টেজে দাঁড়িয়ে স্বামীজি বললেন প্রথম বক্তৃতাতে ওই ওই স্যালুটেশন। এবং তারপরে মানে এই যে তিনি যে আমাদের বেদান্তের যে মূল কথা, যে আহ যেটা ও যেটা আমাদের একদম শুরুতে আমাদের এই এই বক্তৃতার যিনি আজকের আহ, যিনি সভাপতি, তিনি বলেছিলেন যে বসুদেব কুটুম্বকম, মানে এই যে
তিনি হচ্ছেন অনেক হয়েছেন, বহু হয়েছেন। হ্যাঁ, তো আহ, এই যে নিজেকে বহুর মধ্যে খোঁজা বা নিজেতে বহুর মধ্যে থাকা, সেটিই যেন উনি এই যে মানে সিস্টার এন্ড ব্রাদার, এটা শুধু কথার কথা নয়, কিন্তু এটা স্বামীজি নিজে অনুভব করছেন এবং তিনি সারা বিশ্বকে সেই বার্তাই দিচ্ছেন যে আমি যেই ধর্মের প্রতিনিধিত্ব করছি সেই ধর্ম বহু হাজার বছর আগে এই কথাই বলেছে, বসুদেব কুটুম্বকম। এবং আহ স্বামীজি পোডিয়ামে উঠছেন, দেবী সরস্বতীর ধ্যান করে, চোখ বন্ধ করে প্রণাম করে তিনি উঠছেন। যখন পোডিয়ামে উঠছেন তিনি অনুভব করছেন তার শরীরের মধ্যে যেন একটা নতুন শক্তি উদ্ভূত হচ্ছে, একটা দ্যুতি যেন ঢুকে আসছে। তিনি অন্যরকম একটা শক্তি অনুভব করলেন নিজের ভিতরে এবং অনুভব করলেন তার দেহের মধ্যে অন্য কোনো দেহ অবস্থান করছে। এবং সেই ভারতের আত্মা, ঋষিদের প্রতিধ্বনি, রামকৃষ্ণের কণ্ঠ, আহ, এবং আহ, যেন সমস্ত ভারত আত্মার মুখপত্র হয়ে স্বামীজি সেখানে উপস্থিত হলেন। এই যে বক্তব্য উনি রাখলেন যে আমার আহ, আমেরিকার সমবেত ভগিনী এবং ভ্রাতাগণ, এবং এটি হচ্ছে বক্তৃতার শুরু। এবং এই সম্বোধনের পরেই আমি আপনাদের যেটা বলেছি, টানা 2 থেকে 3 মিনিট করতালির ধ্বনিতে মুখরিত হয় এবং এরপর তিনি আহ বলতে শুরু করেন যে আমি সেই প্রাচীন সন্ন্যাসী সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব করতে এখানে। আপনারা জানবেন যে ভারতবর্ষ থেকে কিন্তু সেখানে আরো অনেকেই গেছিলেন, প্রায় 5টি ধর্ম থেকে, সম্প্রদায় থেকে সেখানে রেপ্রেজেন্টেশন ছিল। এবং তারা যে খুব ভালো আহ কিছু করেননি, এবং আমরা যেমন জানি যে আমাদের ভারতবর্ষে যেটা হয়, হ্যাঁ, তারা ওখানেও কিন্তু বিরোধিতা করতে ছাড়েনি, পিছপা হননি স্বামীজির। হ্যাঁ, সো সেখানে স্বামীজি যে প্রথম কথাটি বললেন যে আমি যে ধর্মের প্রতিনিধিত্ব করছি সেই ধর্ম আমাকে, আমার ধর্ম আমাকে সহনশীলতা শিখিয়েছে। আমরা শুধু নিজের ধর্মকে সত্য বলে ভাবি না, অন্যের ধর্মকেও সত্য বলে ভাবি। রামকৃষ্ণ দেব তার জীবনে যে প্রতিষ্ঠা করেছিলেন, যত মত তত পথ, সেই কথাই কিন্তু সেখানে উচ্চারিত হলো আবারও, যে আহ এই একমাত্র ধর্ম যা বিশ্বকে সহনশীলতা এবং সর্বজনীন গ্রহণযোগ্যতা দিয়েছে এবং উভয়কেই শিক্ষা দিয়েছে। এবং এই বক্তৃতায় বিবেকানন্দ একে অপরের এবং বিভিন্ন সম্প্রদায়ের এবং ধর্মের মধ্যে মতবিরোধের কারণ ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। এবং সেখানে আপনারা জানেন তিনি একটি, আমাদের যে উপমুন্ডুক মানসিকতা, যে একটি ব্যাঙ সে কুয়োর মধ্যে বাস করে এবং কুয়োর মধ্যে বাস করে আমরা যখন প্রতিষ্ঠানের দিকে আমরা ঝুঁকে যাই, আর প্রতিষ্ঠান করলেই যেটা হয়, তখন আমরা ভাবি যে আমার প্রতিষ্ঠান বা আমার মতটাই একমাত্র শ্রেষ্ঠ মত, বড় মত, অন্যের মতটা ঠিক নয়। মানে আমরা অ্যাকোমোডেটিভ হই না। হ্যাঁ, আমরা বুঝি না যে আমার মত যেমন সত্য, তেমনি অন্যের মতের মধ্যেও সত্যতা রয়েছে এবং সবার মধ্যেই ভালো রয়েছে, সব ভালো নিয়ে একজন মানে বড় হতে পারে। এই যে সহনশীলতা এবং হচ্ছে সবাইকে গ্রহণ করার মানসিকতা, যেটা যেটা যেই ধর্মে তিনি প্রতিনিধিত্ব করছেন স্বামীজি, সেটা এই এতে বলার চেষ্টা করলেন। এবং এই যে কূপমণ্ডুক বা যে ব্যাঙের উদাহরণ উনি দিলেন, এবং একটি সমুদ্র থেকে একটি ব্যাঙ এসে হাজির হয়েছিল, সে যখন সেই কুয়োর ব্যাঙকে বলছেন, কুয়োর ব্যাঙ বারবার করে 2-3 বার লাফিয়ে দেখালো তোমার সমুদ্র কি, সাগর কি এত বড়? তখন তো ও তো বুঝতেই পারছে না, বলছে এই লোককে আমি কি করে বোঝাই যে সাগর কত বড়? এই 2-3 বার কুয়োর মধ্যে লাফিয়ে বলছে যে তোমার সাগর কি এত বড়? তখন সে বলতে পারছে না, কারণ ওটা তো তার বুদ্ধিতে কুলোয় না। তো এই যে কুয়োর ব্যাঙের গল্পটা বললেন, যে কুয়োটাই হচ্ছে বিশ্বের বৃহত্তম জলাধার হচ্ছে বলে সে মনে করছে। তো এইভাবে সবসময় এবং বারবার করে উনি বলছেন যে আমি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব এখানে করছি এবং আমি আমার নিজের ছোট্ট কূপে বসে আছি এবং ভাবছি যে পুরো পৃথিবী আমার ছোট্ট কুয়ো, এটা প্রতিটা ধর্ম ভাবছে। এবং খ্রিস্টান তার ছোট্ট কূপে বসে ভাবছে পুরো পৃথিবীটাই তার কূপ।
মুসলিমরা তার ছোট্ট কূপে বসে মনে করে যে এটাই সমগ্র পৃথিবী। এবং এরপরে আপনারা জানেন প্রায় আহ, আপনারা ওই মেরি লুই বার্কের অনেকগুলো ভলিউম বেরিয়েছিল, পরে সেটা দুটো ভলিউম হয়েছে, এখন মনে হয় একটা ভলিউম হয়েছে, আহ, ওই বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট, যেখানে উনি দেখিয়েছেন এরপর থেকে আহ, আমেরিকাতে বিভিন্ন যে আহ, পত্রিকা, দৈনিক পত্রিকা, সেই পত্রিকাতে স্বামীজির আহ, বিভিন্ন জায়গা থেকে আহ, এই বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ আসতে থাকে, এবং সেই অনুরোধ তিনি আহ, এবং সেখানে আপনারা জানেন আমেরিকাতে বক্তৃতা দিতে গেলে সেখানে একটা আহ, অর্থমূল্য দেওয়া হয়, এবং যে অর্থমূল্য স্বামীজির তখন এই যে বেলুড় মঠ গড়ে ওঠা বা এগুলোর জন্য খুব প্রয়োজন ছিল। এবং এই আহ, এরপরে 19শে সেপ্টেম্বর স্বামীজি আরেকটি বক্তৃতা দিয়েছিলেন, 20শে সেপ্টেম্বর দিয়েছিলেন। 19শে সেপ্টেম্বরের বক্তৃতার যে শীর্ষক ছিল সেটা বাংলা করলে যেটা দাঁড়ায় হিন্দু ধর্মের বার্তা সারা পৃথিবীর প্রতি। সেখানে হিন্দু কথার অর্থ কি, হিন্দু ধর্মের অর্থ কি, সেটা তিনি ব্যাখ্যা করেছিলেন। তিনি সেখানে তিনি বিশ্বের তিনটি যে প্রাচীনতম ধর্ম, হিন্দু ধর্ম, জরাথুস্ট্রবাদ এবং ইহুদি ধর্ম, এবং তাদের বেঁচে থাকা এবং খ্রিস্ট ধর্মের উত্থানের কথাও তিনি সেখানে আলোচনা করেন বেদান্ত দর্শন, হিন্দু ধর্মে ঈশ্বর, আত্মা এবং দেহের ধারণা সম্পর্কে তিনি সেই বক্তৃতায় আহ, মেলে ধরেন। এরপরে 20শে সেপ্টেম্বর 20শে সেপ্টেম্বরের যে বক্তৃতা 1893-তে খ্রিস্টানগণ বা খ্রিস্টানরা ভারতের জন্য কি করতে পারে, এটির উপরে তিনি বক্তৃতা দেন। এরপরে আমরা দেখি 26শে সেপ্টেম্বরও 26শে সেপ্টেম্বরেরও একটি বক্তৃতা রয়েছে, যেখানে বৌদ্ধ ধর্মের সাথে হিন্দু ধর্মের সম্বন্ধে তিনি আলোচনা করেন। এই হচ্ছে শিকাগোতে আহ শিকাগোর যে অন্তিম অধিবেশন। আমরা জানি 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত এই বিশ্ব ধর্ম মহাসম্মেলন চলেছিল, এবং যেখানে স্বামীজি প্রায় 1, 2, 3, 4টি বক্তৃতা রেখেছিলেন। 5টি বক্তৃতা, কারণ লাস্ট দিনও একটি বক্তৃতা ছিল, এবং সবাইকে বসিয়ে রাখার জন্য উনি বলেছিলেন কানন্দ উইল ডেলিভার লেকচার অ্যাট দ্য এন্ড। এবং ওটাই হচ্ছে তখন ইংল্যান্ডে এমন হয়ে গেছিল, কোথাও যদি কোনো লেকচার হতো তখন ওখানে বলা হতো যে কানন্দ, ওখানে ওরা বিবেকানন্দ না বলে অনেক জায়গাতে পেপারে স্যার বেরোতো কানন্দ, ওরা ভাবতো যে কানন্দটাই হচ্ছে টাইটেল। হ্যাঁ, স্যার পুষ্পেন্দু বাবু। একটু স্যার যদি সংক্ষেপে, হ্যাঁ একটু সংক্ষেপে যদি এটাকে ঠিক 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 কনক্লুশনটা আমি করেন আমি আগে। ওয়াইন্ড আপ করছি, আমি আমি ওয়াইন্ড আপ করছি, ঠিক আছে? তো এইভাবে যে আমরা এই যে শিকাগো বিজয় বা শিকাগো অভিযান, এই যে শিকাগো অভিযান সফল হলো, এবং যেহেতু আমরা পরাধীন জাতি, তখন আমাদের কাছে আহ স্বামীজি পরিচিত নয়। স্বামীজি গিয়ে কোন দেশ জয় করলেন, না যেই দেশ আমাদের উপরে শাসন করছে, যেই ভাষার মানুষ আমাদের উপরে শাসন করছে, তাদের তাদের কাছে রেকগনিশন পাওয়ার পরে স্বামীজির রেকগনিশন আমরা এখানে পেলাম। এবং তার ফলে এই শিকাগো বক্তৃতার একটা বড় প্রভাব রয়েছে ভারতীয় মননে এবং আমাদের হিন্দু ধর্মের মানুষের মধ্যে। কারণ হিন্দু ধর্মের পুনর্জাগরণের পিছনে এই এই শিকাগোতে স্বামীজির বক্তৃতা দেওয়া এবং সেই বক্তৃতার সফল হওয়া, এটির একটি বড় ভূমিকা আছে বলে আমি মনে করি, এবং ঐতিহাসিকরাও মনে করেন। আহ এছাড়া যদি আমরা দেখি, এরপরে যখন স্বামীজি যখন ফিরে আসছেন, স্বামীজি যে ধর্মের কথা বলছেন, যে বেদান্তের কথা বলছেন, যেখানে তিনি বারবার করে বলছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস, নিজের উপরে বিশ্বাস, ইহাই আহ মুক্তি লাভের একমাত্র উপায়। তোমার যদি 33 কোটি দেবতার উপরে ভরসা থাকে, বিশ্বাস থাকে, তোমার যদি নিজের উপর বিশ্বাস না থাকে, তাহলে তোমার পক্ষে কোনো কাজ করা সম্ভব নয়। স্বামীজি বারবার করে বলছেন, সখার প্রতি কবিতাতে বলছেন, সখার প্রতি কবিতার শেষ কটা লাইন আমরা জানি, সবাই জানি, যে
বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। এই যে বেদান্তের বাণী তিনি সহজ করে সবার কাছে নিয়ে আসছেন, এবং কেমন করে তিনি বলছেন যে এই যে সেবা করা মানে, সেবা মানে হচ্ছে কারো তুমি উপকার করছো না, সেবা মানে তুমি নিজেকে উন্নত করার জন্য তোমার সামনে কিছু মানুষ, ভগবান রূপী মানুষ তোমার কাছে আহ সাহায্য প্রার্থী হয়েছে, তুমি ওই সেবার সুযোগটা পেয়েছো, তুমি শুধু সেবাটুকুই করতে পারো, আর কিছু নাই। নিঃস্বার্থ সেবা, যেটা আমাদের গীতাতে বলছে বারবার করে, গীতায় যে নিষ্কাম কর্মের কথা বলছে, সেই নিষ্কাম কর্মের কথা, নিঃস্বার্থ সেবার কথা স্বামীজি বারবার তার জীবন দিয়ে বারবার করে বলার চেষ্টা করছেন। এবং এই যে পরোপকার করতে করতে নিজের মনটার যে বিস্তার ঘটে, সেই মনের বিস্তারের কথা বলছেন। এবং সেখান থেকে আপনারা দেখবেন যে 1893 এর পরে যখন স্বামীজি ফিরে আসছেন, আহ ফিরে আসার পরে আবার 1898-তে উনি আমেরিকা গেছেন, সেখানে ধন্য মহাজকে নিয়ে গেছেন। এবং আহ এই পুরো ব্যাপারটার মধ্যে আপনারা দেখবেন যে স্বামীজির আহ জীবনের এবং জীবনী, এই যে ছোট জীবন, সেই জীবনের যে বড় প্রভাব আমাদের যারা তৎকালীন বা ভারতবর্ষের বুকে যারা ইংরেজ সরকারের বিরুদ্ধে বা আমাদের যে জাতীয়তাবাদী আন্দোলন বা আমাদের যে স্বাধীনতার যে সংগ্রাম, তাদের প্রত্যেকের ব্যাগের মধ্যে, থলির মধ্যে স্বামীজির লেখা বই, স্বামীজির বাণী, এগুলো থাকতো। এইভাবে আমরা দেখি যে এই স্বামীজির যে শিকাগো বিজয়, সেটি কিন্তু ভারতীয় যে হিন্দু ধর্মের পুনরুত্থানের একটি বিশেষ যোগসূত্র বা সেতু নির্মাণ করেছিল। আমি এটুকু বলেই আমার আজকের এই বক্তৃতা এখানে রাখছি। এটা তো শেষ হয় না, স্বামীজির জীবন এবং তার এই লেখা আমরা যত আমাদের জীবনে অনুশীলন করব, আমার মনে হয় আমরা আরো বেশি করে অন্যের দুঃখে, অন্যের কষ্টে নিজেকে সংযোজিত করতে পারবো, আমরা নিজেদেরকে আরো অনেক বেশি উন্নত করতে পারবো। এই আশা রেখে আজকের আমি সবাইকে আবারও প্রণাম নমস্কার জানালাম। সবাই ভালো থাকুন। খুবই সারগর্ভ এবং প্রাঞ্জল ভাষায় আমাদের স্যার শ্রীযুক্ত অসীম মণ্ডল বাবু অনেক সুন্দরভাবে উপস্থাপন করলেন। বর্তমানে এই যান্ত্রিক যুগে আমরা সবাই যন্ত্র মুখে সবাই ঢুকে থাকি, তার থেকে একটু সময় বের করে যদি আমরা এইটা শুনে সত্যি সবাই আজকে ধন্য হয়েছি। অন্তত আমাদের মনে স্বামী বিবেকানন্দের বাণী ওনার মাধ্যমে ফুটে উঠেছে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনি খুবই সুন্দরভাবে আমাদেরকে প্রবোধিত করলেন। এরপরেই আমরা অধ্যক্ষ ভাষণের জন্য সভাপতি মহোদয়াকে অনুরোধ করব, উনি বর্তমান অধ্যক্ষ ভাষণ রাখবেন। প্রথমেই ডক্টর অসীম কুমার মণ্ডল মহোদয়কে আমার আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। একটি সুচারু এবং অসাধারণ বক্তব্য আমরা আজকে শুনলাম, এবং স্বামী বিবেকানন্দের আদর্শে আমরা প্রতিদিনই একটু করে জারিত হই, উজ্জীবিত হই, প্রাণিত হই। তবে সেই অনুপ্রেরণার কাজটা তো কারোর না কারোর হাত ধরে কখনো কখনো হয়, মাধ্যমের তো প্রয়োজন থাকেই। তো আজকের এই প্ল্যাটফর্মে ডক্টর মণ্ডল সেই কাজটি সুচারুরূপে করলেন, এবং স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে এবং লোক সংসদের পক্ষ থেকেও অবশ্যই। স্যার যেভাবে ব্যাখ্যা করলেন যে পরাধীন ভারতবর্ষের প্রেক্ষাপট ও হিন্দু সমাজে বা স্বাধীনতার পূর্বে ইংরেজি শিক্ষার যে অভিমুখ বা স্বামী বিবেকানন্দের অবস্থান, তখন তিনি স্বামী বিবেকানন্দ হয়ে উঠতে পারেননি, তখন তিনি নরেন দত্তই ছিলেন। এবং ট্রান্স শব্দটি কিভাবে নরেন দত্তের জীবনের মোড় ঘুরিয়েছিল, এবং ট্রান্সের যে আসল অর্থ, অনুভূতি বা অন্তঃকরণের মানসিক অবস্থা বা ভাব সমাধি, এই বিষয়গুলো স্যারের আলোচনাতে খুব সুন্দর করে উঠে এসেছে। সাধারণ ব্রাহ্ম সমাজের সাথে সম্পৃক্ত হয়েছিলেন স্বামীজি, এবং ব্রহ্মসঙ্গীত দিয়ে নিজের জীবন চর্যাকে তিনি কিছুটা পরিবর্তিত করেছিলেন, এবং পরবর্তীকালে গুরুর কাছে যখন প্রথম
সাক্ষাতেই তিনি কিন্তু ব্রহ্মসঙ্গীত দিয়ে কিন্তু গুরুর মন জয় করেছিলেন। এবং ইউরোপিয়ান শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত এবং অতি যুক্তিবাদী মননেও তিনি গুরু শ্রী রামকৃষ্ণকেই কিন্তু জীবনের ধ্রুবতারা করেছিলেন। এবং 19 শতকে হিন্দু ধর্মকে ব্রাহ্মণ্যবাদীরা আচার সর্বস্বতার মাধ্যমেই বাঁচিয়ে রাখার যে চেষ্টাটা চালিয়ে গেছিলেন, সেইটার পরিপন্থী একেবারেই বলবো না, স্যারের আলোচনা থেকে যা বুঝলাম। তবে তার ভাবধারাকে বয়ে নিয়ে গিয়ে একটি অনৌপচারিক এবং কেবলমাত্র আত্মজ্ঞানের মাধ্যমে এবং জীব সেবা বা সেবাই পরম ধর্ম, এইটাকে আশ্রয় করে যে হিন্দু ধর্মকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়া যায়, সেই মহান আদর্শকে বা সেই ভাবধারাকে স্বামীজি খুব সুন্দর করেই তুলে ধরেছেন। এবং 19 শতকের প্রেক্ষাপটে এইরকম ব্যতিক্রমী চিন্তাধারা আমাদের এই আলোচনার থেকে আমরা আরো জানতে পারলাম। এবং বি অ্যান্ড মেক এই আদর্শ ফলিত হয়েছে স্বামীজির জীবনে, এবং এই আদর্শ কিন্তু শ্রী রামকৃষ্ণের নির্দেশিত ভাবধারার মাধ্যমেই স্বামীজির জীবনে জারিত হয়েছিল। এবং শিকাগোর যাত্রাপথে জামশেদজি টাটার সাথে আজকের সময়ের অভাবে হয়তো স্যারের বিদগ্ধতা আমরা টের পেলেও বিশদ বিদগ্ধতা নিয়ে আমাদের অনেক প্রশ্ন রয়ে গেল, আমরা জানতে চাইলেও জানতে পারলাম না সময়ের অভাবে। এবং টাটার জির সাথে যে আলোচনা পর্বেও ভারত আত্মার যে ঐতিহ্যময়তার দিকটি প্রকট করেছিলেন স্বামীজি, সেইটাও আমরা জানতে পেরেছি। এবং সব থেকে ভালো লাগার একটা বিষয় যেটা আমার লাগলো, ব্যক্তিগত স্তরেই বলছি, যে আমরা ইউরোপ আমেরিকাতে এবং তদানীন্তন ভারতবর্ষে যে 3টে ভাবধারার বিষয়বস্তু সম্পর্কে যে আমাদের স্বামী বিবেকানন্দ কতটা দিকপাল এবং বিশারদ ছিলেন, কারণ ইউরোপের সমাজনীতি, আমেরিকার রাজনীতি এবং ভারতবর্ষের ধর্মীয় নীতিকে প্রাধান্য দিয়েই কিন্তু স্বামীজি তার পথ চলাটা শুরু করতে পেরেছিলেন। এবং স্বামীজি শিকাগোর যাত্রাপথে যে অর্থানুকূল্য এবং সহযোগিতার ঘটনাগুলি আমরা জানতে পারি, সেগুলো কিন্তু কোনোগুলোই নিছক গল্প মাত্র নয়, তার ঐতিহাসিক সত্যতা আমরা বহু রচনাতে এবং স্যারের বক্তব্যতে বারংবারই যেটা স্যার দিগদর্শন করবার চেষ্টা করেছেন, যে স্বামীজি কেন্দ্রিক বা ঠাকুর বা মায়ের চর্চা কেন্দ্রিক যে সমস্ত বই রয়েছে, সেখান থেকে আমরা এই তথ্যগুলো আরো বিশদে পাবো। এবং এগুলো সঞ্চিত অর্থের ঘাটতিতেও যেভাবে স্বামীজির যে শিকাগো ছেড়ে বোস্টনে যাওয়া, বা স্বামীজিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বক্তৃতায় স্বামীজির যে জ্ঞান বিদগ্ধতা, গভীরতা বা প্রকাশ পেয়েছিল, বা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যখন তিনি বক্তব্য রাখছেন বা রেখেছেন, তখনকার যে তার বক্তব্যের মূল্যায়ন করতে গিয়ে তার জ্ঞানের পরিমাপক হিসেবে যে বিশেষণটি ব্যবহার করা হয়েছিল, সত্যি সেটি রোমহর্ষক। যে জ্ঞানী মানে ওখানকার সমস্ত জ্ঞানী ব্যক্তি থেকেও স্বামীজির জ্ঞানের অসীময়তা নিয়ে কোনো সন্দেহ তারা রাখেননি। ভারতবাসী হিসেবে এ আমাদের অত্যন্ত গৌরবের, অত্যন্ত ভালো লাগার একটি বিষয় অবশ্যই। এবং তার সীমাহীন প্রজ্ঞার পরাকাষ্ঠা আমরা কিন্তু এভাবেই অনুধাবন করতে পেরেছি, যা আমাদের বক্তার বক্তব্যতে আমরা জানতে পারলাম। স্বামীজির আন্তরিক অভিবাদনই তার বক্তব্যের সময় তার অন্তরাত্মার পবিত্রতার পরিচায়ক হয়েছিল। এবং শিকাগো বক্তৃতায় সর্বধর্ম সমন্বয়, বিশ্ব ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা, সমস্ত মানে সমাজের সমস্ত স্তরের মানুষের প্রতি যে গ্রহণযোগ্য দিক থাকা উচিত, গ্রহণযোগ্যতা থাকা উচিত, সেই বিষয়টা বারংবারই প্রকাশিত হয়েছে। এবং কূপমণ্ডুকের গল্পের অবতারণা তিনি করেছিলেন, স্বামীজি করেছিলেন, এবং সেই গল্প আবারও আমরা ডক্টর মন্ডলের বক্তব্যে আরো জানতে পারলাম। এবং হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সমন্বয় ঘটানো বা হিন্দু ধর্মের গভীর আত্মবোধের সাথে আমাদেরকে কিন্তু পরিচয় করিয়েছিলেন স্বামীজি তার শিকাগো বক্তৃতা মালাতে। এবং 11 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত চলা ধর্ম মহাসভায়, বিশ্ব ধর্ম সম্মেলনের ওই ধর্ম মহাসভায় তিনি মাত্র 5খানা বক্তৃতার মাধ্যমে, এবং আমাদের সকলের কাছেই তখন সারা পৃথিবীর কাছেই এই অচেনা প্রচারহীন সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের হাত ধরেই কিন্তু হিন্দু ধর্মের পুনর্জাগরণ যে সম্ভব হয়েছিল, যার জন্যে স্বামীজির বক্তব্যতেই আমরা জানি যে গর্বের সাথে বলো তুমি হিন্দু, আমি হিন্দু। এই যে হিন্দুত্বের এবং হিন্দু ধর্মের আদর্শ কে প্রচার করবার
যে গুরুভার তিনি নিয়েছিলেন সেই গুরুভারের আলোচনার মানে সুচারু আলোচনাতে আজকে ডক্টর মণ্ডল আমাদের ঋদ্ধ করেছেন। আমরা প্রাণিত হলাম। আবারও আশা রাখবো স্যারের এরকম জ্ঞানগর্ভ বক্তব্য আমরা আবারও অদূর ভবিষ্যতে শুনতে পাবো নিশ্চয়ই। এবং আলোর দিশারি স্বামী বিবেকানন্দ কবি ভবানী প্রসাদ মজুমদারের একটি কবিতা বারংবারই তখন মনে পড়ছিল, যে তুমি বলেছিলে টাকাতে কিছুই হয় না, নামেও না যশেও নয়, বিদ্যাতেও কিছু হয় না, শুধু ভালোবাসাতেই সব হয়। এই যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, এর থেকে এত বড় সত্য, জীবনের ধ্রুব সত্য বোধহয় আর কিছু হয় না। ৩৩ কোটি দেবতার প্রসঙ্গ বারংবারই তার বক্তব্যের মধ্যে উঠে এসেছে, কিন্তু সবকিছুর ঊর্ধ্বেও ওই আলোর দিশারি হয়েই আমাদের স্বামীজি আমাদের মননে চিন্তনে আমাদের দৈনন্দিন জীবনে থাকুন। এরকম বারংবার নানা আলোচনায় আমরা সমৃদ্ধ হই, আমাদের জীবনের আদর্শে এই ধরনের এই বঙ্গীয় মহাপুরুষ এবং তাদের আদর্শ বিচার বারংবার আলোচিত হোক, এই আশা রাখবো। এবং আজকের সমস্ত কর্মকর্তাদের এবং যারা আজকে উপস্থিত ছিলেন এবং আমাদের সঞ্চালক এবং তার সাথে সাথে আজকের একেবারে শেষেই আমি বলি যে ডক্টর মণ্ডল, সকলের প্রতি আমার অসীম শ্রদ্ধা এবং এই ধরনের আলোচনাতে আজকে যোগদান করতে পেরে আমি নিজেও আপ্লুত এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে এরকম একটি তথ্য সমৃদ্ধ আলোচনার আমি আজকে সাক্ষী থাকতে পারলাম। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকুন। আর আবারও বীর সন্ন্যাসী সহ আরো যে সমস্ত বঙ্গীয় পুরুষ রয়েছেন, মহাপুরুষ যারা রয়েছেন, যাদের আদর্শে, যাদের জীবনের পরিকাঠামোতে আমাদের অনেকেরই জীবন একটু একটু করে বদলে যায়, তৈরি হয়, নতুন করে নবরূপায়ণ হয়, সেই তাদের নিয়ে আমরা ধন্য হব, তাদের আলোচনায় নিজেদেরকে ধন্য করব। ধন্যবাদ সকলকে। খুবই খুবই ভালো লাগলো, আমাদের সবাই আমরা শুনলাম। খুবই শ্রোতা হিসেবে আমি খুবই আপ্লুত। আপনাদের এই আশীর্বচন বা আপনাদের বাণী আমাকেও খুবই ঋদ্ধ করেছে। সম্প্রতি আমরা পাঠচক্রে আজকের দিনের পুরোপুরি অন্তিম লগ্নে উপস্থিত, তাই চাই কিছু মধুরেণ সমাপয়েৎ। এই যে বাণী আছে আমরা কিছু সুমধুর শুনবো, সেই সুমধুরের বাণী হিসেবে আমরা কিছু দিতে না পারলেও সামান্য ধন্যবাদ জ্ঞাপন করতেই পারি, সেটা আমাদের অবশ্যই করা উচিত। তাই জন্যই আমি সেই মধুময় বাণী শোনার জন্য শুভময় পাহাড়ি সেই আছেন, বর্তমান তিনি বিদ্যাসাগর কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক, তাকে অনুরোধ করছি আপনি এই আমাদের আজকের দিনের এই যে অনুষ্ঠান ওকে মধুময় করে তুলুন শুভ ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে। শুভ সন্ধ্যা প্রত্যেককেই। বাস্তবিক ক্ষেত্রে বলতে গেলে কিন্তু আমরা 20 মিনিট লেটে চলছি, তাই আমি একেবারে ডাইরেক্টলি আমরা চলে যাচ্ছি আমাদের ধন্যবাদ জ্ঞাপন পর্বে। তো প্রথমেই আমাদের আজকের এই সভায় সভাপতিত্ব করছেন পরম বিদুষী ডক্টর মৈত্রেয়ী জানা মহোদয়া। ওনার এই সংক্ষিপ্ত বচনের দ্বারাও আমরা সমৃদ্ধ হলাম, তাই আমার পক্ষ থেকে, আমাদের বিবেকানন্দ লোক সংসদ তথা পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষত যার বক্তব্যে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে এতক্ষণ ধরে এই সন্ধ্যাটা কাটালাম, ডক্টর মণ্ডল, অসীম কুমার মণ্ডল মহোদয়। তার নমস্কার। পাণ্ডিত্য সে বিষয়ে কিছু বলার নেই। তো ওনাকেও আমরা আমাদের লোক সংসদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সুন্দরভাবে সংযোজনা করছে ভাই ডক্টর পুষ্পেন্দু, তাকেও আমি আমাদের পক্ষ থেকে, মহিষাদল রাজ কলেজের সে অধ্যাপক বর্তমানে, তো তাকেও আমরা আমাদের লোক সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়া আমাদের এই আন্তর্জালিক সত্রে উপস্থিত সমস্ত সত্রীমণ্ডলী সকলের উদ্দেশ্যে, শুধুমাত্র সত্রীমণ্ডলী নয়, আমাদের আয়োজক কর্মকর্তা যারা ছিলেন উপস্থিত বা কোনো কার্যব্যস্ততায় বর্তমানে অনুপস্থিত আছেন, সকলকেই আমি বিবেকানন্দ লোক সংসদ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
এছাড়া একটু দুঃখের সহিত বলছি যে আমাদের হ্যান্ড রেজ এসেছিল কয়েকটা, প্রশ্ন উত্তর পর্ব হলে হতে পারতো, কিন্তু অলরেডি আমাদের এই লোক সংসদে টাইমটাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিই, তাই 8টায় আমাদের শেষ করার কথা ছিল। তাই আমরা অত্যন্ত দুঃখের হয়ে যদি আমরা এটাকে নন ফর্মাল ওয়েতে যদি কোশ্চেন অ্যান্সারটাকে কিছু সলভ করতে পারি তো করা যেতে পারে, কিন্তু আমরা ঔপচারিকভাবে অনুষ্ঠানটা শান্তি পাঠের মাধ্যমে এখনই শেষ করব। পুষ্পেন্দু। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ দাদাকেও। বর্তমান আমরা শান্তি পাঠ করব। ওম সহনা ভবতু সহনো ভবতু ভুনক্তু সহনৌ সহ ভুনক্তু বীর্যং সহ বীর্যং করবাবহৈ করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু তেজস্বিনাবধীতমস্তু মা মা বিদ্বিষাবহৈ। বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। অবশ্যই সভাপতি মহোদয়কে অনুরোধ করব আচ্ছা, আপনি এই সভার সম্পূর্ণতা ঘোষণা করুন। হ্যাঁ, আচ্ছা, হ্যান্ড রেজ কোশ্চেন আমাদের যিনি আমাদের আজকের হোস্ট আছেন মিটিংটার, আমি একটু জানতে চাইছি আমরা কি আর 2-5 মিনিটে এই বিষয়টাকে আনঅফিসিয়ালি আলোচনা করতে পারি, না আমরা এখানেই শেষ করব? বা সাংঘ আগে হবে, তারপর আমি 5-10 মিনিট আলোচনা করতে পারবো। সাংগঠনিক আলোচনা, সাংগঠনিক और প্রশ্ন উত্তর भी জিজ্ঞাসা কার্যক্রম भी হতে পারবো, কিন্তু সভা সাংঘ প্রথমে হবে। হ্যাঁ, সভাটা এখানে সাঙ্গ হয়ে গেছে স্যার। এইবারে আমরা বলছি যে কিছু কোশ্চেন অ্যান্সারটা কি নিয়ে নিতে পারি এখন? হ্যাঁ 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 5-10 মিনিট চলবে, সাংগঠনিক আলোচনার মাধ্যমে ঠিক আছে, কোশ্চেন আনসার হতে পারবে। ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, অরুণিমা ম্যাডাম বলুন আপনার প্রশ্ন কি আছে। হ্যাঁ। ইয়েস স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লেগেছে আজকের ডিসকাশনটা। আমার একটাই প্রশ্ন, শুরু করা হয়েছিল যে হিন্দু ধর্ম হচ্ছে একটা সনাতন ধর্ম, এই সনাতন কথাটার মানেটা আমি বুঝতে পারছি না। হ্যাঁ, আমি কি উত্তর স্যার বলবো? প্লিজ। হ্যাঁ, হ্যাঁ স্যার, স্যার। এই সনাতন কথাটার মানে কিন্তু কোন রকম মানে এটার মধ্যে কোনো মানে আমরা অন্য কোন রকম কনোটেশন না দিয়ে, অন্য কোনো মিনিং বা অর্থ আরোপ না করে, যেটা আমরা বলতে পারি সনাতন মানে হচ্ছে যা এনসিয়েন্ট, যা জীবন থেকে উদ্ভূত। এই ধর্ম জীবন থেকে উদ্ভূত, জীবন লব্ধ জ্ঞান। যে কারণে স্বামীজি যখন ফিরে আসছেন, ফিরে এসে তার বক্তৃতা মালাতে বলছেন যে আমরা যে এত হাজার বছর ধরে টিকে রয়েছি তার একটা কারণ হলো আমরা কোনোদিন কোনো জাতি, কোনো দেশ পদানত করিনি, পরাজিত করিনি, এবং সেটাই আমাদের এই ধর্ম টিকে থাকার একমাত্র বড় কারণ। এবং এই সনাতন কথাটার মানেই হলো যে উনি বলছেন যদি আপনি হিন্দু ধর্ম, যীশু খ্রিস্টকে যদি আপনি ঐতিহাসিক জন্মাননি, তাহলে খ্রিস্ট ধর্মের যে আহ যে বৈধতা সেটা প্রশ্নের মুখে পড়ে। আপনি যদি ইসলামে বলেন যে হজরত মোহাম্মদ মানে ঐতিহাসিকভাবে জন্মাননি, এটা যদি কোনোভাবে প্রমাণ করতে পারেন, তাহলেও কিন্তু মানে মুসলিম ধর্ম নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু হিন্দু ধর্মের এরম কাউকে আপনি বলতে পারবেন না যে অমুকের দ্বারা এটা মুখনিসৃত বাণী। এখানে কোটি কোটি ঋষি মুনি, তাদের জীবন থেকে উৎসারিত জ্ঞান, তাদের জীবন লব্ধ সত্য, সেই সত্য গঙ্গার জলের মতো প্রবাহিত হয়েছে এবং প্রবাহিত হয়ে এটি একটি জীবন ধারা গড়ে উঠেছে। এটি হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। সনাতন মানে যা অনেক পুরানো। এই পুরানোর কথা কিন্তু গীতাতেও রয়েছে। পুরানো মানে যা চিরতরুণ, যা চির চির হচ্ছে যার যার শুরু কোথায় হয়েছিল কেউ সেটা মানে এ করতে পারে না। এবং এটা 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 হচ্ছে স্বামীজি নিজের বক্তৃতাও বলছেন যে 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 অতীতকে, যে অতীতের সন্ধান করতে ইতিহাসও সংকুচিত, সেই সময় থেকে আমাদের যাত্রা শুরু।
তো সনাতন কথাটার মানে সেটাই, সনাতন মানে এখানে অন্য কোনো কারণ নয়। এটা মানে অ্যাকচুয়ালি যেটা স্বামীজি বলতে চাইছিলেন সেটা হচ্ছে যে সমস্ত ধর্মই হচ্ছে আমাদের একটা ট্রাইবাল রিলিজিয়ন থেকে, আমাদের জীবন যে এই যে প্রকৃতিময় জীবন, যে প্রকৃতির উপাসক আমাদের, এই সূর্য চন্দ্র গ্রহ ঝড় বৃষ্টি, হ্যাঁ, এই যে প্রকৃতি থেকে যে আমাদের যে শিক্ষা হচ্ছে, সেখান থেকে আমাদের জীবন তৈরি হচ্ছে, যে ট্রাইবাল রিলিজিয়ন, সমস্ত রিলিজিয়ন ট্রাইবাল রিলিজিয়ন থেকে এসছে। Tribal, not in the sense that we understand right now, tribal in the true sense of the term, the origin. Okay. Thank you, sir. Thank you so much. একটা আর কি কোনো কোশ্চেন আছে কারো? একটা ছোট্ট সংযোজন ডক্টর মন্ডলের বক্তব্যের সাথে। আমি স্যার আপনার পারমিশন নিয়ে কি বলতে পারি? নিশ্চয়ই 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 ম্যাডাম, 100 বার সনাতন বলুন। বেদান্ত দর্শনে সনাতনের অর্থ যতটুকু আমরা জেনেছি সেটুকু হচ্ছে নিত্য, শাশ্বত, চিরন্তন। তো হিন্দু ধর্মকে সনাতন বলবার আর একটা কারণও হচ্ছে যার অস্তিত্ব এবং যার স্থায়িত্ব নিয়ে কোনো প্রশ্ন ওঠে না বা প্রশ্নাতীত, সেই বিষয়টা প্রকাশ করবার জন্যই সনাতন শব্দটা হিন্দু ধর্মের সাথে অত্যন্ত প্রাসঙ্গিক। ধন্যবাদ স্যার। Thank you, ma'am. অশোক বাবু হ্যান্ড রেজ করেছেন। অশোক বাবু কিছু বলার আছে? হ্যাঁ, প্রথমেই আমি আমি অশোক মিস্ত্রি, আমি বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের গ্রন্থাগারিক। আজকের যখনই আমি গ্রুপে মানে আমি লিঙ্কটা দেখলাম একটা গ্রুপে, সঙ্গে সঙ্গে আমি ভাবলাম মানে বিবেকানন্দ নিয়ে আলোচনা, সেটা আহ আমরা অনেক কিছুই জানি, মানে যেটা জানি সেটা খুবই কম। এবং ডক্টর অসীম মণ্ডলের মতো একজন বিদগ্ধ শিক্ষক, যিনি রামকৃষ্ণ মিশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যখনই দেখলাম আমি ট্রেনে থাকতে থাকতেই আমি মানে সেটা শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছিলাম। সেখান থেকে মানে ট্রেনে থাকতে থাকতে আমি শুনতে শুনতে আসছিলাম, এবং তার সত্যি জ্ঞান, আহ অগাধ জ্ঞানের কিছুটা ঝলক পেলাম। আমার সেটা প্রসঙ্গে আমার একটাই প্রশ্ন, যে বিবেকানন্দর একটা মহান উক্তি ছিল যে একবিংশ শতাব্দীতে শূদ্রের জাগরণ হবে। তাই আমরা কি সত্যি সত্যি সেই জাগরণের কিছু প্রকাশ পাচ্ছি? আমি ডক্টর মন্ডলের থেকে যদি এই বিষয়ে কিছুটা জ্ঞান আহরণ করতে পারি তাহলে উপকৃত হব, বা এই বিষয়ে যদি কিছু আলোকপাত করতে পারেন। থ্যাংক ইউ। ওকে স্যার। অসীম বাবু এটা অসীম বাবু শুনতে পাচ্ছেন? আচ্ছা ম্যাডাম, এটা কি সমাধান কিছু করা যাবে স্যারের জিজ্ঞাসাটা? স্যার সম্ভবত অনলাইন আছেন, মিটিং লিভ করেননি কোনো হ্যাঁ কারণে, স্যার, স্যারের হয়তো কিছু মিউট হয়ে আছে। টেকনিক্যাল স্যারের হয়তো প্রবলেম মিউট আছে। হয়ে আপনি আছে। কি এটা কিছু সমাধান? আচ্ছা ঠিক আছে। মিস্টার অশোক মিস্ত্রি সম্ভবত প্রশ্নটা করেছিলেন, আমি যদি ভুল না করি। স্যারের বক্তব্যের মাধ্যমে শূদ্রের জাগরণের প্রসঙ্গটা আসেনি হয়তো, বা স্যার এসেছেন। স্যার আপনি আনমিউট করুন প্লিজ। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন ছিল। কোশ্চেনটা হ্যাঁ, প্রশ্নটা ছিল যে স্বামী বিবেকানন্দের বক্তব্যতে তিনি অনেকবারই বলেছেন যে একবিংশ শতকে শূদ্রের জাগরণ হবে। তো এই প্রেক্ষাপটে মানে সমসাময়িক প্রেক্ষাপটে কি এখন কি শূদ্রের জাগরণ হয়েছে বলে তার এই বাণীর সত্যতা কি আমরা প্রমাণ করতে পারি?
না মানে এটা স্বামীজির বক্তব্যের খুব মানে আমরা সহজ সরলীকরণ করে ফেলি, আমাদের আমাদের বুদ্ধি দিয়ে আমরা করার চেষ্টা করি। তো আমরা অ্যাকচুয়ালি আমাদের দেখা পৃথিবীটাকে আমরা আমাদের মতো যে বুদ্ধি সেটা দিয়ে আমরা ভাবার চেষ্টা করি, কিন্তু স্বামীজি এক্স্যাক্টলি কি বলেছিলেন সেইটা আমাদেরকে বুঝতে হবে। স্বামীজি বলতে চাইছিলেন যে যাদেরকে এতদিন ধরে পায়ের তলায় রেখেছে, মানে উনি সারা পৃথিবী ঘুরছেন, তো পৃথিবী ঘুরে উনি যেহেতু ধ্যানের মাধ্যমে দেখছেন যে কিভাবে ভারতবর্ষ আবার জেগে উঠবে, তার কারণ হচ্ছে এই যে পার্টিসিপেটরি যে এই যে মানে দেশ শাসনে একটা সময় তো ব্রাহ্মণদের যে মানে শাসন হয়েছে, ব্রাহ্মণরা আহ, আমাদেরকে আহ, এবং এবং ভুল আমাদের যে বর্ণাশ্রমের যে মূল ধারণা ছিল, সেই বর্ণাশ্রমের মূল ধারণা থেকে আমরা সরে আসি। আমাদের আপনারা যদি গীতা পড়েন, গীতাতে দেখবেন পরিষ্কার করে বলা আছে ব্রাহ্মণের কি কি করা যায়, কি কি করা যায় না। বা পাতঞ্জল দর্শন যদি কেউ মন দিয়ে পড়েন তাহলে বুঝতে পারবেন আমরা ধর্ম বলতে আসলে কি বোঝায়, আর আমরা আমাদের আধ্যাত্মিক জীবনের কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। সেখানে ব্রাহ্মণ বলতে একটা কোয়ালিটি, সেই কোয়ালিটি আপনি অ্যাটেন্ড করলে তবেই আপনি মানে ওই ওই বর্ণাশ্রম পথটা শুরু হয়েছিল যাতে করে পুরো সমাজটাই একদিন ব্রাহ্মণত্বে উত্তীর্ণ হতে পারে। স্বামীজি এটাই বলছেন যে আমরা যাতে করে একটা সমাজ, সুস্থ সমাজ, যদি শূদ্ররা যাদেরকে আমরা নিচের দিকে আছে বলে বলছি, বা নিচের দিকে আছে মানে হচ্ছে স্পিরিচুয়াল জার্নিতে নিচের দিকে আছে, ব্রাহ্মণ মানেই ব্রাহ্মণ মানে মানে এতে গীতার ভাষাতে বলছে ব্রাহ্মণ হচ্ছে যে সেই যাকে হচ্ছে সন্ধ্যা যেখানে নামে সেখানেই তার বাড়ি, যার হচ্ছে খাদ্যের জন্য কোনো রকম ডিমান্ড নেই, যিনি যা পান তাই পরেন। এই যে একটা অনিকেত মানুষ, হ্যাঁ, যার এবং তার দেখভাল করবে হচ্ছে আর তিনটি বর্ণের মানুষ। এই যে এইটা হচ্ছে আসলে আমাদের যে সত্যতম এবং রজ, এই যে গুণের উপরে নির্ভর করেই কিন্তু কে শূদ্র হবে কে ব্রাহ্মণ হবে। এবং মহাভারত রামায়ণে এ বহু উদাহরণ রয়েছে যে যিনি মানে ইয়ের কি বলে এই এতের কি বলে আহ, আমাদের যেটা ব্রাহ্মণ এবং হচ্ছে ক্ষত্রিয়, ক্ষত্রিয় পরিবারে জন্মেছে তিনি ব্রাহ্মণ হয়েছেন, আবার ব্রাহ্মণে জন্মেছেন তিনি ক্ষত্রিয় হয়েছেন, দ্রোণাচার্য। হ্যাঁ, এরকম ভাবে অনেক উদাহরণ রয়েছে। তো এইটি হচ্ছে ইয়ে, এবং স্বামীজির এই বক্তব্যের কথা হচ্ছে একটা সুস্থ সমাজ গড়ে উঠবে যেখানে সবাই মধ্যে যে যে আমরা যেটা হচ্ছে স্বামীজি বারবার করে বলছেন যে ধর্ম বলতে কি না, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে যে আগে থেকে যে পূর্ণতা রয়েছে, আগে থেকে যে দেবত্ব রয়েছে, সেই দেবত্বের জাগরণী হলো ধর্ম। তার মানে এই যে সমস্ত মানুষের মধ্যে দেবত্বটা জেগে উঠছে, এটাকে উনি শূদ্র জাগরণ বলছেন। আপনি যে নিজেকে আবিষ্কার করছেন, হ্যাঁ, এই পথটা মানে শূদ্র বলতে আমরা যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এই ধরনের কথা বলার ভাবার চেষ্টা করছি, স্বামীজি এক্স্যাক্টলি সেইটা এ করে মানে নির্দেশ করেছিলেন বলে আমার মনে হয় না, অন্তত ঠাকুর মানে স্বামীজির বই পড়ে আমার তাই মনে হয়েছে আর কি। থ্যাংক ইউ। ওকে, এবারে স্যার আমাদের এই আলোচনাটা এখানে করা হোক। আমাদের এমনিতেই আছে যে জন্মনা জায়তে শূদ্র সংস্কার আর দ্বিজ উচ্চতে, হ্যাঁ, এই আমাদের আছে বাক্যটা, যে ব্রাহ্মণটা আমরা সেই অর্থে ব্রাহ্মণ ক্ষত্রিয় নিচ্ছি না। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার এবারে একটু কিছু সাংগঠনিক আলোচনা করবেন বলছিলেন, না এখানেই আমরা সমাপ্ত করব? না, 2-3 মিনিট সাংগঠনিক আলোচনা করে, হ্যাঁ ঠিক আছে, 2-3 মিনিট সাংগঠনিক আলোচনা। তুমি করো শুভময়। বলুন তাহলে কি বিষয়টা একটু আপনি। প্রফেসর প্রলয় কুমার নন্দ স্যার হচ্ছেন আমাদের বিবেকানন্দ লোক সংসদের আমাদের সহসভাপতি, বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ লোক সংসদের সহসভাপতি এবং আমার শ্রদ্ধেয় মানে রিসার্চ গাইড এবং ফিলোজফার। তো উনি আমাদের আজকে উপস্থিত আছেন, তো সাংগঠনিক বিষয়ে কিছু উনি উপস্থাপন করছেন আপনাদের সামনে। ঠিক আছে, আমি তো বাংলাতে কিছু বলতে পারবো না, ভুলভাল হয়ে যাবে। উনি আপনাকে
উনি আপনাকে বলতে হিন্দিতেই বলছেন। বলুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। স্বামী বিবেকানন্দ লোক সংসদ উড়িষ্যাতে আছে, হেড অফিস, কিন্তু মানে এটা ইন্টারন্যাশনাল যেমনি হবে তেমনি আমি চেষ্টা করছি। ওয়েস্ট বেঙ্গল, মহীশূর, মানে কর্ণাটক, দিল্লি, আসাম, কেরল, ये भारत व्यापी মানে সব সদস্য আছেন। আমার একটা অনুরোধ, আর যেমনি আজ ব্যাখ্যান হলো তেমনি 31st অফ ইচ মান্থ তেমনি এমনি সব সব যোগদান করবে। আর বহুমুখী কার্যক্রম প্রতিদিন হচ্ছে। প্রাতः समय শ্রীমদ ভগবত গীতা के साथ जागरण, ये कार्यक्रम হচ্ছে 4 সাল হয়ে গেল। আর সন্ধ্যা সময় সব দিন এমনি বিচারধারা চলছে। আর কিছু বি কাম হচ্ছে, উদ্বোধনী কার্যক্রম, মহগা কার্যক্রম, প্লান্টেশন, ড্রয়িং কম্পিটিশন, এমনি বহুত কিছু হচ্ছে। তেন আমার একটা অনুরোধ, ওয়েস্ট বেঙ্গলতে যারা যোগদান করছে তো অনুরোধ, স্বামী বিবেকানন্দ লোক সংসদের আজ নেই তো কাল যেমনি মানে সদস্য হবে। তাই জন্য আমি বাংলাতে অত ভালো বলতে পারছি না, আর শুভময় তাকে ব্যাখ্যান করলে ভালো ভালো হবে। আমি ধন্যবাদ সবাইকে, নমস্কার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, প্রণাম স্যার। স্যারের বক্তব্য হচ্ছে যে আমাদের সকলেই বুঝতে পেরেছি, আমরা খুব ভালোই বলেছেন, খুব একটা হয়নি, তাও মানে আমাদের এই স্বামী বিবেকানন্দ লোক সংসদ, এই যে আমাদের সংগঠন, এটা মূলত রুটটা যদিও মানে উড়িষ্যা থেকে আমরা শুরু করেছি, কিন্তু বর্তমানে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই সংগঠনের মাধ্যমে হাত ধরে আমরা বিভিন্ন অনুষ্ঠান কার্যক্রমও করছি। তো স্যারের বক্তব্য যে আমাদের ওয়েস্ট বেঙ্গল শাখাটাকে সমৃদ্ধ করতে আমরা যত পরিমাণে আমরা মেম্বারশিপ বা এই সংগঠনটাকে বাড়ানোর চেষ্টা করব, তাতে আমরা তাহলে আরো ভালোভাবে কাজকর্মটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ঠিক আছে স্যার, এই ঠিক আছে, বহুত আশা রাখছি আমাদের সদস্য সংখ্যা বৃদ্ধি হবে এবং সকলেই আমাদের সাথে যুক্ত হবেন। তো সম্মিলিতভাবে আমরা আরো ভালো ভবিষ্যতে আরো ভালো কাজকর্ম করতে পারবো। আমাদের সভাপতি আছেন প্রফেসর প্রশান্ত কুমার মহলা স্যার, ওনার হাত ধরে আমরা পশ্চিমবঙ্গের সংগঠনটাকে আরো দৃঢ় করার চেষ্টা করব স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে স্যার, ঠিক আছে। প্রণাম আজকে সকলকে। প্রণাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। প্রণাম সবাই।